দেশকে যুগে যুগে বহু মানুষ বহু কিছু দিয়ে গিয়েছেন এবং এখনো যারা চেষ্টা করছেন এবং ভবিষ্যতে যারা এই দেশকে দিবেন তাদের সকলের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি সম্মান রইল। সময়ের প্রেক্ষিতে সময়ের পরিবর্তনের কারণে এদেশের অনেক পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতে অনেক পরিবর্তন হবে। এক সরকার গিয়েছে, এক সরকার আসছে, এক সরকার আসবে, এটাই জগতের নিয়ম, এটাই দেশের রাজনীতি এবং এটাই দেশের সমাজনীতি। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র যেখানেই হোক ক্ষমতার পালাবদল হয়, আর ক্ষমতার এই পালাবদলের এক পর্যায়ে অনেক অশৃঙ্খল বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ওই পরিস্থিতির প্রেক্ষিতে অনেক সময় দেশের জনগণ কিংবা দেশের সুশীল সমাজ কিংবা দেশের বিজ্ঞ লোকজন অনেক সময় অনেক ভবিষ্যৎবাণী কিংবা অনেক পরিকল্পনার কথা তারা চিন্তা করে থাকেন। তো সেক্ষেত্রে অনেক সময় অনেক ভবিষ্যৎবাণী কিংবা অনেক পরিকল্পনা হুবহু মিলে যায়, অনেক সময় মিলে না, অনেক সময় 50-60-70% মিলে। তো এক্ষেত্রে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের, বিএনপি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দলগুলোর মধ্যে একটি। তো বিএনপির এখন যে সময় সুসময় বা মনে হচ্ছে যে আগামীতে যারা রাজনীতিতে যারা বিজ্ঞ বা যারা রাজনীতি চর্চা করে, যারা রাজনীতির উপর বসবাস করে, তারা মনে করছে যে আগামীতে বিএনপি একটা বড়সড় বিজয় অর্জন করতে পারে। এই ধরনের ধারণা যারা বিজ্ঞ, যারা রাজনীতি সচেতন, তাদের মধ্যে এই চিন্তাটা আছে। যদিও কেউ কেউ মনে করতে পারে যে এখনই কিভাবে প্রেডিক্ট করা যায় অনেক কিছুই। বর্তমান রাজনীতি কিংবা প্রাচীন যেই ডেটাবেস, সেই ডেটাবেসের উপর ব্যাখ্যা, অ্যানালাইসিস কিংবা রিসার্চ করে বলা যাচ্ছে যে সম্ভবত একটা নিরঙ্কুশ বিজয় অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এক্ষেত্রে বিএনপি যেহেতু 17-18 বছর ক্ষমতার বাইরে, বিএনপির মধ্যে অনেক ত্যাগী নেতা, অনেক সংগ্রামী লড়াকু নেতা, কর্মী, সমর্থক অনেক কিছু রয়েছে। দেখা যায় একটি আসনে প্রায় কমপক্ষে বিএনপির যোগ্য, সৎ, নিষ্ঠাবান, যাই হোক সংগ্রামী, ত্যাগী এরকম নেতা, যাদের আওয়ামী লীগ যেই শাসনামল কিংবা বিগত শাসনামল যারা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে অনেকে যোগ্য লোক আছে। কিন্তু নিয়ম অনুযায়ী একটি দল থেকে বা একটি জোট থেকে একটি আসনে একজনই হচ্ছে নমিনি হবে, একজনই নমিনেশন পাবে ওই দল বা জোট থেকে। তো তিনজনকে তো আর যাওয়া যাবে না। তো তিনজন যোগ্য ব্যক্তি থেকে একজনকে যে বেশি যোগ্য, তিনজনের যোগ্যতা অবশ্যই বেশি, কিন্তু এই তিনজনের মধ্যে যে যোগ্য ব্যক্তি অবশ্যই দল তাকে যাচাই বাছাই, দলের বিজ্ঞ লোকজন তাকে যাচাই বাছাই করে তাকে বাছাই করবে, সিলেক্ট করবে। কিন্তু এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে বাকি দুইজনে কিন্তু যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট ত্যাগী নেতা, কিন্তু একজনকে রেখে বাকিদেরকে মাইনাস করতে হবে বলে ওই দুইজন মাইনাস হয়ে গেছে। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতিষ্ঠাতা, বিএনপির যে স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি নিজে বলে গিয়েছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তো এখন ব্যক্তির চেয়ে দল বড় এই কথাটা, এই চিন্তাটা বা এই নীতিটা যদি এই দলের লোকজন যদি না মানে, সেক্ষেত্রে আর কিছু বলার থাকে না। তাদের মধ্যে দল প্রেম, দেশ প্রেম বা দলের প্রতি ভালোবাসা কেমন আছে এখানে প্রতীয়মান হয়। তো সেক্ষেত্রে অনেক বিদ্রোহী প্রার্থী থাকবে, অনেকে স্বতন্ত্র নির্বাচন করবে, অনেকে নিজের যে প্রতিপত্তি, প্রভাব বা যে নিজের এলাকার মধ্যে যে ক্ষমতা, সে ক্ষমতাকে ব্যবহার করার জন্য বা জনপ্রিয়তাকে ব্যবহার করার জন্য, কিংবা নিজের মনের যে কষ্ট, দুঃখ, এই দুঃখকে অস্ত্র করে বা পুঁজি করে সে চেষ্টা করবে যে রাজনৈতিক মাঠে লড়ার জন্য, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ার জন্য। তো এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে পারি যে এই সিদ্ধান্তে বা ভুল সিদ্ধান্তে না যাওয়াটাই উত্তম। যদি কেউ যায় সেটা তার ব্যক্তিগত নাগরিক অধিকার। যে কেউ একটা দেশের 18 ঊর্ধ্ব যে কোনো নাগরিক, সে যদি উন্মাদ না হয়, সে রাজনীতিতে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং সে ভোট দানে সক্ষম এবং ভোট প্রয়োগ করতে পারবে। এক্ষেত্রে যে কেউ যে কোনো জায়গা থেকে প্রার্থী হতে পারে, যে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারে, যে কেউ ভোট দিতে পারবে, কিন্তু সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি নিজের সিদ্ধান্ত দ্বারা কোনো কিছু চাপিয়ে দেব বা ওই সিদ্ধান্তকে রিমুভ করে দেবো, এরকম চিন্তা ভাবনার লোক আমি না। কিন্তু আমার সাজেশন বা আমার যে ইচ্ছা কিংবা আমার যে পরামর্শ, সেটা হলো দল থেকে বা জোট থেকে যাকে সিলেক্ট করা হয়েছে বা মনোনয়ন দেওয়া হয়েছে তার হয়ে কাজ করা। বৃহত্তর সাথে একটা দলের যখন একটা লোক যখন স্বাবলম্বী হবে কিংবা সফল হবে, তখন বৃহত্তর অর্থে সকলেই সেখানে সফল হবে। আর এই সফলতা অর্জন করতে গিয়ে আমাদের সকলকে যে কোনো এলাকায় আমরা যদি কোনো দলের অংশ হয়ে থাকি বা কোনো জোটের অংশ হয়ে থাকি, আমাদের জোট থেকে, আমাদের দল থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে বা যাকে সিলেক্ট করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে, তাকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট করতে হবে। যদি আমরা বিদ্রোহ ঘোষণা করি, যদি আমরা নিজে নিজে তার বিরুদ্ধে কাজ করতে চেষ্টা করি বা অন্যদের সাথে আঘাত করে তার বিরুদ্ধে তার ভোট ব্যাংক কমিয়ে নিজেদেরকে
মানে নিজেদের যে আক্রোশ, সে আক্রোশ মেটাবার চেষ্টা করি, তাহলে কি হবে? তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। অনেকেই প্রেডিক্ট করছে, যারা অভিজ্ঞ রাজনীতিবিদ, যারা 30-40 বছর 50 বছর ধরে যারা রাজনীতি করে, বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত, তাদের মধ্যে এবং বাহিরে রাজনীতি করে এরকম লোকজন আছে, তাদের মধ্যে তারা চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল বিজয়ী লোক এবং যিনি অত্যন্ত বিজ্ঞ লোক, তার অধীনে অনেক প্রবীণ রাজনীতিবিদ চিন্তা করছে, যারা নিরপেক্ষ এবং সুশীল সমাজের অনেকে চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যদিও নির্বাচনে এখন আর বেশি সময় নাই, কিন্তু তাদের একটা ভয়, তাদের একটা আশঙ্কা আছে যে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়। কেন? কারণ তারা তাদের পূর্ববর্তী চিন্তা ভাবনা বা পূর্ববর্তী রাজনৈতিক যে অবস্থা, পূর্ববর্তী রাজনৈতিক যে ব্যবস্থা, এগুলো চিন্তা করে তারা এই ধরনের অবস্থার আশঙ্কা করেছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে নির্বাচন এখনো আসলে দুয়াশার মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে একটা কঠোর অবস্থানে আসতে হবে সরকারকে, এবং সেই ক্ষেত্রে দলীয় ভাবে প্রত্যেকটি জোট থেকে এবং প্রত্যেকটি দল থেকে দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রত্যেকটি দলের যে কর্মী, নেতা কর্মী কিংবা সমর্থক আছে, সবারই প্রয়োজন দল যেটাকে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে, সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের পক্ষে, দলের হয়ে কাজ করা। দলের হয়ে কাজ করলে দেশের জন্য কাজ করা হবে, এবং দেশের জন্য কাজ করা হলে আলটিমেটলি দেশের সকল মানুষের জন্য কাজ করা হবে। আর দেশের মানুষ যদি ভালো থাকে, দেশ এমনি ভালো থাকবে। একটা দেশের প্রত্যেকটা নাগরিক কেমন আছে, কোন একটা নাগরিকের যে প্রত্যেক দিনকার অবস্থা, সেটা দিয়ে আন্দাজ করা যাবে দেশটা কেমন আছে। আর আমাদের দেশে আল্লাহর রহমতে আমাদের দেশের যে অর্থনীতি, আমাদের যে গার্মেন্টস শিল্প কিংবা আমাদের বৈদেশিক মুদ্রা কিংবা কৃষি, একটা সময় আমাদের খুবই সমৃদ্ধ ছিল। মাঝখানে আমাদের শুধু বৈদেশিক মুদ্রার উপরই বেশিরভাগ ডিপেন্ড করতে হয়েছে, কিন্তু আমাদের যে গার্মেন্টস শিল্প কিংবা কৃষি, এটা আমাদেরকে মানে অনেক পিছিয়ে দিয়েছে। তো এই পিছিয়ে দেওয়ার যে জিনিসটা, এটা কিন্তু আমাদের অর্থনীতির একটা বড় অংশ। তো এই অংশটাকে আমাদেরকে আবার জাগিয়ে তুলতে হবে। সেক্ষেত্রে জাগিয়ে তুলতে গেলে গার্মেন্টস শিল্প যেই শিল্প, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। বাংলাদেশে অনেক লোকজন যারা বেকারত্বকে বেছে নিত, তো বেকারত্বকে ধারণ করতে হতো বা বেকারত্বের কবলে পড়তো, তারা যদিও স্বল্প মজুরি, কিন্তু তারা তাদের একটা পরিবার চালানোর জন্য যে ন্যূনতম মজুরি সেটা পাচ্ছে এবং পরিবার চালাচ্ছে। এই জন্য গার্মেন্টস শিল্প যেটা আছে, সেই পোশাক শিল্প, সেই শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং নতুন সরকার এবং নতুন দেশ গঠন যখন হবে, সংসদীয় আইনের মাধ্যমে এবং যে প্রশাসনিক যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার মাধ্যমে এই পোশাক শিল্পের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এবং মজুরির যে রেট আছে বা নীতি আছে, ওই মজুরিকে বাড়িয়ে দিয়ে আমাদের পোশাক শিল্পকে শৃঙ্খলা আনতে হবে, এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এখানে একটা পথ সুগম করতে হবে। তো এজন্য আমি বলছি যে দেশ যদি ভালো থাকে, দেশের সবাই ভালো থাকবে। তো সেই জন্য দেশের যে রাজনীতির সামনে যে নির্বাচন, আসন্ন নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা আমাদের সাধারণ নির্বাচন, এই সাধারণ নির্বাচনে আমরা এমন প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে অবশ্যই ভোট দিব, যে প্রার্থী দেশের জন্য কাজ করতে পারবে, মানুষের জন্য কাজ করতে পারবে, যে প্রার্থীর সাথে মানুষের সম্পর্ক আছে, যে প্রার্থীর শুধুমাত্র অর্থনৈতিক প্রতিপত্তি কিংবা শারীরিক সক্ষমতা কিংবা লাঠির জোর আছে কিংবা এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করতে পারে, এরকম লোকজনকে শুধু আমরা বেছে নিব না। আমরা বেছে নিব যে প্রার্থীর সাথে মানুষের মধ্যে কানেকশন আছে, মানুষের সাথে সুসম্পর্ক, যিনি ব্যক্তি হিসেবে ভালো, যার মেধা আছে, যিনি যোগ্য, শিক্ষিত, মার্জিত এবং ভদ্র, যার মধ্যে ধর্মীয় নিয়ম কানুন বা শৃঙ্খলাবোধ আছে, আমরা তাকেই মেনে নিব। এবং আমরা যদি এরকম একজন লোককে বেছে নেই, ভবিষ্যতে আমরাই ভালো থাকবো। তো সেজন্য সবার কাছে অনুরোধ রইল, সামনে যে নির্বাচনকে সামনে রেখে সকলে একটি সঠিক সিদ্ধান্তের মধ্যে এবং সঠিক শৃঙ্খলার মধ্যে আসুন। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।